আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অঙ্গমঞ্চে আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন। ধরুন দুই বন্ধু একটা চুক্তি করলো। চুক্তিতে লেখা আছে তোমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করা যাবে না। আর আমার জন্য আমি দেখব কি করা যায়। এই চুক্তি কি সত্যিই বন্ধুত্বের, নাকি এটা একটা দখলদারির দলিল, যেটাকে শুধু ভদ্রতার মোড়কে মুড়িয়ে পড়িয়ে দেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সই করা পারস্পরিক বাণিজ্য চুক্তি ART পড়লে ঠিক এটাই মনে হবে। 32 পাতার এই দলিলে বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে কিছু করতে বলা হয়েছে 131 বার, যুক্তরাষ্ট্রকে মাত্র 6 বার। আর যে সরকার এই দলিলে সই করেছে তারা করেছে জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে। প্রথমে একটু ব্যাকরণ পড়ে নেই চলেন। ইংরেজিতে শ্যাল মানে বাধ্যতামূলক, উইল মানে ইচ্ছাধীন। এই চুক্তির 32 পাতায় শ্যাল এসেছে মোট 179 বার, উইল এসেছে মাত্র 3 বার। এর মধ্যে বাংলাদেশ শ্যাল লেখা আছে 131 বার, ইউএস শ্যাল মাত্র 6 বার। এই একটা সংখ্যাই বলে দেয় পারস্পরিক নামের এই চুক্তি আসলে কতটা একতরফা। তাহলে বাংলাদেশকে কি কি করতে হবে? তালিকাটা দীর্ঘ, অস্বস্তিকর রকম দীর্ঘ। শুল্ক থেকে শুরু করুন। মার্কিন পণ্যের উপর নির্ধারিত হারে শুল্ক বসাতে হবে, কোটা দেওয়া যাবে না, আমদানি লাইসেন্স চাওয়া যাবে না। মার্কিন পণ্য আমেরিকান বা আন্তর্জাতিক মান মানলে বাংলাদেশ আর নতুন কোনো পরীক্ষা চাইতে পারবে না। 2030 সালের মধ্যে সীমান্তে পণ্য ছাড়ের পুরো প্রক্রিয়া ডিজিটাল করতে হবে। কৃষিতে যান। FDA অনুমোদিত মার্কিন ওষুধ ও চিকিৎসা যন্ত্র ঢুকলে বাংলাদেশ আলাদা পরীক্ষা চাইতে পারবে না। মার্কিন গাড়ি ও যন্ত্রাংশের ক্ষেত্রে বাড়তি অনুমোদন লাগবে না। GMO বা জৈব প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে চুক্তি কার্যকর হওয়ার 24 মাসের মধ্যে নীতি করতে হবে, যাতে মার্কিন পণ্য নতুন পরীক্ষা ছাড়াই ঢুকতে পারে। বার্ড ফ্লু ধরা পড়লে পুরো অঙ্গরাজ্য থেকে পোল্ট্রি বন্ধ করা যাবে না, শুধু আক্রান্ত এলাকার 10 কিলোমিটারের মধ্য থেকে নিষেধাজ্ঞা সীমিত রাখতে হবে। ভাবুন একটু, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তার সিদ্ধান্ত এখন থেকে নেবে মার্কিন কৃষি বিভাগ। মেধাস্বত্ব, সেবা ও ডিজিটাল খাতে যা করতে হবে সেটা আরো ভারী। 5 বছরের মধ্যে WIPO কপিরাইট ট্রিটি, পেটেন্ট কোঅপারেশন ট্রিটি, UPOV কনভেনশন সহ একগুচ্ছ আন্তর্জাতিক মেধাস্বত্ব চুক্তিতে যোগ দিতে হবে। 3 বছরের মধ্যে মাদ্রিদ প্রোটোকলে যোগ দিতে হবে। ডিজিটাল খাতে মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে বৈষম্যমূলক কর চাপানো যাবে না। সীমান্ত পেরোনো ডেটা আদান প্রদান নিশ্চিত করতে হবে। সাইবার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে হবে। আর মার্কিন কোম্পানিকে তাদের সোর্স কোড বা অ্যালগরিদম দিতে বাধ্য করা যাবে না। এখানে বীমা খাতের একটা শর্ত বিশেষভাবে উল্লেখ করার মতো। এতদিন মার্কিন বীমা কোম্পানিগুলোকে তাদের ব্যবসার অন্তত 50% রাষ্ট্রীয় সাধারণ বীমা কর্পোরেশনকে দিতে হতো। এই চুক্তির পর সেই বাধ্যবাধকতা উঠে যাবে। দেশীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দুর্বল হবে, মার্কিন কর্পোরেশন শক্তিশালী হবে। সার্বভৌমত্বের প্রশ্নটা আসছে সবচেয়ে কঠিনভাবে নিরাপত্তা ধারায়। চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশ এমন দেশ থেকে পারমাণবিক চুল্লি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যেই দেশকে যুক্তরাষ্ট্র নিজের স্বার্থের বিরুদ্ধে মনে করে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার বিনিয়োগ আছে। এই রাশিয়াকেই যুক্তরাষ্ট্র বিবেচনা করে নিজের স্বার্থের প্রতিপক্ষ হিসেবে। তাহলে ভবিষ্যতে এই চুক্তি কি রূপপুর প্রকল্পের জ্বালানি সরবরাহের পথ বন্ধ করতে পারে? আরো আছে, বাংলাদেশকে নিজের রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে মার্কিন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভঙ্গ করতে পারে এমন লেনদেন ঠেকাতে বাংলাদেশ কাস্টমস ও ব্যাংকিং তথ্য ওয়াশিংটনের সাথে ভাগ করতে হবে। বন্দর ও জাহাজে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যেন বিদেশি সরকার অননুমোদিতভাবে ঢুকতে না পারে। কোন বিদেশি সরকার সেটা অবশ্য চুক্তিতে বলা নেই, কিন্তু চীন যদি এই তথ্যে ঢোকার চেষ্টা করে সেটা ঠেকানোর দায় বাংলাদেশের।
আর সেই ব্যবস্থা কার নির্দেশে সেটা আর বলার অপেক্ষা রাখে না। বিনিময়ে বাংলাদেশ কি পাচ্ছে? মূলত একটাই, পোশাক খাতে শূন্য বা কম শুল্কে মার্কিন বাজারে প্রবেশের সুযোগ, কিন্তু সেটাও শর্ত সাপেক্ষ। কতটুকু সুবিধা পাবে বাংলাদেশ সেটা নির্ভর করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কতটা তুলা, কৃত্রিম তন্তু বা কাঁচামাল কিনছে তার উপর। অর্থাৎ মার্কিন পণ্য কিনলে মার্কিন বাজারে সুবিধা পাবে, না কিনলে সুবিধা কমবে। এটাকে পারস্পরিক বললে বরং হাসি পায়। অর্থনীতিবিদরা বারবার বলেছেন এই চুক্তি গ্রহণযোগ্য সমাধান নয়, আলোচনার পথ খোলা রাখা দরকার ছিল। সংসদ সদস্য রুমিন ফারহানা চুক্তি বাতিল চেয়েছেন। একাধিক রাজনৈতিক দল প্রতিবাদ করেছে, কিন্তু ইউনূস সরকার তাতে কোনো কান দেয়নি। বরং চুক্তি কার্যকর না হওয়া সত্ত্বেও ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে নানা পণ্য কেনার চুক্তি করা শুরু হয়ে গেছে। এই চুক্তি কবে সই হয়েছে তারিখটা মনে রাখার মতো, 9 ফেব্রুয়ারি 2026, জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে। দেশ যখন ভোটের প্রস্তুতিতে মগ্ন, সংবাদ মাধ্যম যখন প্রার্থী প্রচারণায় ব্যস্ত, জনমত যখন অন্যদিকে তাকানো, ঠিক তখনই সই হলো এই দলিল। আর 20 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট পাল্টা শুল্ক বাতিল করে দিল। অর্থাৎ যে চাপের মুখে চুক্তিটা করা হয়েছিল সেই চাপ আইনত অবৈধ হয়ে গেল। তাহলে প্রশ্ন হলো, এই তাড়াহুড়ো কিসের ছিল? নির্বাচনের ঠিক আগে গণতান্ত্রিক জনাদেশ ছাড়া, সংসদে বিতর্ক ছাড়া এই চুক্তি কার স্বার্থে হয়েছে? বাংলাদেশের মানুষ বছরের পর বছর ঘাম ঝরিয়ে গার্মেন্টসে কাজ করেছে। সেই শ্রমের উপর দাঁড়িয়ে দেশটা মাথা তুলেছে। সেই মাথার উপর এখন একটি 32 পাতার দলিল চাপিয়ে দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশের দায়িত্ব 131টি আর আমেরিকার দায়িত্ব 6টি। আর যারা এই দলিলে সই করেছেন তারা দেশবাসীর কাছে একটি প্রশ্নের জবাবও দেননি এখনো। পারস্পরিক চুক্তিতে এত অসম বোঝা কার স্বার্থে বহন করছে বাংলাদেশ? একটা দৃশ্য কল্পনা করুন, এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে হাজার হাজার দর্শক। 10 ওভারে 3টি উইকেট পড়ে গেছে টাইগারদের। তখন মাঠে নামছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, লাল সবুজ জার্সিতে শেষবারের মতো। এই দৃশ্যটা দেখতে চান বাংলাদেশের কোটি কোটি ভক্ত সমর্থক। কিন্তু এই মুহূর্তে 2026 সালের মে মাসে দাঁড়িয়ে সেই দৃশ্য বাস্তব হওয়ার সম্ভাবনা কতটুকু, সেটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে 3টা জিনিস: রাজনীতি, আইন আর ক্রিকেট। আর এই 3টা যেখানে একে অপরের সাথে জট পাকিয়ে আছে, সেখানেই আটকে আছেন সাকিব আল হাসান। চলুন শুরু থেকে বুঝি। সালের জানুয়ারিতে সাকিব আল হাসান মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ক্রিকেটার থেকে সংসদ সদস্য, এটাই ছিল তার নতুন পরিচয়। কিন্তু 2024 সালের জুলাই আগস্টে পাল্টে গেল সব হিসাব। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থানের সময় তিনি দেশের বাইরে ছিলেন এবং তার নীরব ভূমিকার জন্য ব্যাপকভাবে সমালোচিত হন। 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলো, সংসদ বিলুপ্ত হলো, সাকিবের সংসদ সদস্য পদ গেল। আর তার বিরুদ্ধে দায়ের হলো হত্যাসহ বেশ কয়েকটি মামলা। নিরাপত্তা শঙ্কায় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলাও সম্ভব হয়নি তার। এমনকি একবার দুবাই পর্যন্ত এসে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে তাকে। বাংলাদেশের হয়ে সর্বশেষ 2024 সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি। তখন থেকে তিনি আছেন বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রে। এখন আসা যাক সবচেয়ে আলোচিত প্রশ্নে। তামিম ইকবাল বিসিবি সভাপতি হবার পর কি সাকিবের ফেরার পথ সহজ হয়েছে? গত 7 এপ্রিল
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়ে তামিমকে প্রধান করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। 90 দিনের ভেতর নির্বাচন আয়োজন করার বাধ্যবাধকতা নিয়েই দায়িত্ব নিয়েছে এই অ্যাডহক কমিটি। কিন্তু সাকিব তামিম সম্পর্ক যে সরল নয় সেটা আমরা সবাই জানি। ক্যারিয়ারের শুরু থেকে লম্বা সময় ধরে তারা ছিলেন একে অপরের ভালো বন্ধু, কিন্তু ক্যারিয়ারের শেষ লগ্নে সেই বন্ধুত্বে ফাটল ধরে, তৈরি হয় বৈরিতা। তবে মজার বিষয় হলো এই পরিস্থিতিতে সাকিব নিজেই তামিমের প্রশংসা করেছেন। মুম্বাইয়ে একটি ইভেন্টে সাকিব বলেন, তামিম যদি নির্বাচিত হয়ে সভাপতি হন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করেন তবে বাংলাদেশ ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে। তামিমও একক সাকিবের বিষয়ে কথা বলতে নারাজ। মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, আমরা গত 2-1 বছর ধরে একজন নির্দিষ্ট ক্রিকেটার নাম বললে সাকিবকে নিয়েই কথা বলছি। আমাদের আরো 2 সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও নাইমুর রহমান দুর্জয়ও একই অবস্থায় আছেন, তাদের নিয়েও ভাবা উচিত। মানে সাকিবকে বিশেষ সুবিধা দেওয়ার মানসিকতায় নেই তামিম, তিনি সবাইকে সমান চোখে দেখছেন। বিসিবি সভাপতির এই বক্তব্যের পর এটা স্পষ্ট যে সাকিবের ফেরার ক্ষেত্রে আইনি ও রাজনৈতিক জটিলতা নিরসনই এখন প্রধান চ্যালেঞ্জ। সাকিবের না ফেরার পেছনে মূল কারণ ক্রিকেট নয়, মূল কারণ রাজনীতি। সাকিবের দেশে আসা এবং সংশ্লিষ্ট কিছু প্রক্রিয়াগত বিষয় নিয়ে জটিলতা রয়েছে, যেগুলো সরাসরি ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণে নেই। এটাই মূল সমস্যা। বিসিবি চাইলেই সাকিবকে দলে নিতে পারে না, কারণ সাকিব দেশে আসতে পারছেন না। আর দেশে আসার প্রশ্নটা বিসিবির নয়, সরকারের। চলতি বছরের শুরুতে বিসিবি সাকিবকে দলে ফেরানোর বিষয়ে আলোচনা শুরু করে। তার আইনি কাগজপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের কাছে পাঠানো হয়। পাকিস্তান সিরিজ নিয়ে তার ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। আর এই অচলাবস্থার মাঝে সাকিব নিজেই একটা বিস্ফোরক বক্তব্য দিলেন। সাকিব বলেছেন, যদি হয়রানি না করার নিশ্চয়তা পান তবে পরের দিনই দেশে ফিরতে প্রস্তুত। মানে তিনি ফিরতে চাইছেন, তবে নিরাপত্তার নিশ্চয়তা চান। এখানেই সবচেয়ে জটিল প্রশ্নটা আসে, সাকিব কি আওয়ামী লীগের পরিচয় ছাড়তে রাজি? না। সাকিব দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, পোল্টি দেওয়ার অভ্যাস নেই। আমি যদি একটা ছোট দলেও নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। তিনি বলেছেন, রাজনীতি তো আমৃত্যু করা যায়, সেখানে অনেক সময় আছে, যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নেই, তাই এখন ক্রিকেটটাই খেলে যাওয়ার চেষ্টা করছি। সাকিবের এই বক্তব্যটা বোঝার চেষ্টা করুন। সাকিব বলছেন, আওয়ামী লীগের কাজ নেই বলে ক্রিকেট খেলছেন, ক্রিকেটের প্রতি ভালোবাসায় নয়। কিন্তু এই সততা সাকিবের জন্য ভালো হতে পারে, কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটা তার ফেরার পথকে আরো কঠিন করে দিচ্ছে। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ভারতীয় গণমাধ্যম স্পোর্টস স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সবকিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছু প্রত্যাশা করছি, তবে একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত ফিরতে পারি। এই বক্তব্য আশার আলো দেখায়, কিন্তু এটাও মনে রাখতে হবে, ফারুক আহমেদের বোর্ড থেকে শুরু করে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সবাই সাকিবকে ফেরানোর তোড়জোড় করেছে, কিন্তু বাস্তবে সুরাহা হয়নি। এখন দায়িত্ব তামিম ইকবালের কাঁধে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে? সাকিবের ফেরার পথে 3টি প্রধান বাধা এখনো আছে। 1, আইনি জটিলতা, হত্যা মামলা সহ একাধিক মামলা এখনো নিষ্পত্তি হয়নি। 2, রাজনৈতিক বাস্তবতা, তিনি যে দলের পরিচয় বহন করছেন সেই দলের বিরুদ্ধেই দাঁড়িয়ে আছে বর্তমান রাজনৈতিক ব্যবস্থা। 3, বিসিবির ক্ষমতার সীমা, তামিম চাইলেই সাকিবকে মাঠে ফেরাতে পারবেন না। এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত একান্ত সরকারেরই। তবে বছরের শেষে সাকিবের দেশে ফেরার আশাবাদ
এবং তামিম ইকবালের ইতিবাচক অবস্থান, এই দুটো মিলিয়ে নতুন করে আশার আলো তৈরি হয়েছে। কিন্তু আশার আলো আর বাস্তবতা তো এক জিনিস নয়। সাকিব আল হাসান এখন মাঠে ফিরতে চান, দেশে ফিরতে চান, বিদায়ী ম্যাচ খেলতে চান, কিন্তু তিনি যে রাজনৈতিক পরিচয়কে আঁকড়ে ধরে আছেন সেটাই তার পথ আটকে রেখেছে। ক্রিকেট মাঠে এত বছর সাকিব সব বাধা পার করেছেন নিজের মেধায়, সাহসে, কিন্তু এই বাধাটা ক্রিকেটের নয়, এটা ইতিহাসের, রাজনীতির, একটা দেশের ক্রান্তিকালের। মিরপুরের সেই বিদায় দৃশ্যটা কি কখনো বাস্তব হবে? সেই উত্তর এখন বিসিবির হাতে নেই, উত্তরটা আছে সময়ের হাতে। তামিলনাড়ুতে নায়করা শুধু সিনেমায় ভিলেনদের হারান না, কখনো কখনো ব্যালট বাক্সেও প্রতিপক্ষকে তুলোধুনা করেন। সেই পুরনো নাট্যমঞ্চে এবার নতুন প্রবেশ থালাপতি বিজয়। দক্ষিণ ভারতের রাজনীতি বোঝার আগে একটা কথা মনে রাখা দরকার, এখানে সিনেমা শুধু বিনোদন নয়, এক প্রকার সামাজিক ধর্মগ্রন্থ। উত্তরের মানুষ যেখানে নেতা খোঁজে সভা মঞ্চে, দক্ষিণের বহু মানুষ নেতা খোঁজে রূপালী পর্দায়। তাই তামিলনাড়ুর রাজনীতিতে নতুন নাম শুনলেই দিল্লির বিশ্লেষকরা ভুরু কুঁচকান, কিন্তু চেন্নাইয়ের চায়ের দোকানের লোকটি অবাক হয় না। এই পুরনো প্রথার নতুন সন্তান থালাপতি বিজয়। তার আসল নাম জোসেফ বিজয়, কিন্তু আসল নাম দিয়ে রাজনীতি চলে না, রাজনীতিতে নামেরও পেশি চাই। এই পেশিবহুল নামই থালাপতি। তামিল ভাষায় যার অর্থ কমান্ডার, বস, নেতা। সিনেমায় এই নাম তিনি পেয়েছেন, আর এখন সেই নামের ঘোড়াতে চড়েই নেমেছেন ভোটের মাঠে। আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় তার দল বাজিমাত করেছে বলেই দক্ষিণের রাজনীতি হঠাৎ গরম হয়নি। আগুন আগে থেকেই ধিকি ধিকি জ্বলছিল। প্রায় 1 বছর আগে তিনি গড়েছেন তার দল টিভিকে, পুরো নাম তামিলাগা ভেট্টরি কাজাগাম। বাংলায় ধরলে দাঁড়ায় তামিলনাড়ুর বিজয়ী মোর্চা। নামেই বিজয়, নেতা বিজয়, আর সমর্থকরাও মনে হয় নামের সঙ্গে ফল মেলাতে দৃঢ় প্রতিজ্ঞ। দলটির বয়স এখনো রাজনৈতিক দুধের শিশু, কিন্তু শিশু বলে যে দাঁত নেই তা কিন্তু নয়। মাত্র 2টি বড় সমাবেশ করেছে, আর তাতেই তরুণদের যে ঢল নেমেছে তাতে পুরনো দলগুলোর কপালে ভাঁজ পড়ে গেছে। সর্বশেষ সমাবেশ থেকে থালাপতি ঘোষণা করেছেন আগামী বছরের বিধানসভা নির্বাচনে তিনি নিজে লড়বেন। এই একটি বাক্য তামিলনাড়ুর রাজনৈতিক আকাশে এমন শব্দ তুলেছিল যেন বহুদিনের শান্ত পুকুরে কেউ হঠাৎ পাথর ছুঁড়ে মেরেছে। তামিল রাজনীতি বহুদিন ধরেই মূলত 2 খুঁটির উপর দাঁড়িয়ে আছে। একদিকে দ্রাবিড় মুনেত্রা কাজাগাম বা ডিএমকে, অন্যদিকে আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম বা এআইডিএমকে। প্রায় 50 বছর ধরে এই 2 দল মিলেই তামিল সমাজকে 2 ভাগে ভাগ করে রেখেছে। সাম্প্রতিক নির্বাচনী হিসাব বলছে ভোটের প্রায় 4 ভাগের 3 ভাগ এই 2 দলের ঝুলিতেই গেছে। দিল্লির বিজেপি গোটা দেশে দাপট দেখালেও তামিলনাড়ুর এই কেল্লায় চিড় ধরাতে পারেনি। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি ও তাদের এনডিএ জোট এখানে একটি আসনও পায়নি। সব 39টি আসন গেছে কংগ্রেস, ডিএমকে ও তাদের বাম মিত্রদের দখলে। এই জমাট বাঁধা বরফে থালাপতি কি ফাটল ধরাতে পারবেন? এই প্রশ্নেই এখন দক্ষিণ ভারতের রাজনৈতিক গবেষকদের রাতের ঘুম নষ্ট। বিজয়ের উত্থান শুধু তামিলনাড়ুর গণ্ডিতেই আটকে নেই, তার জনসভা দেখে জাতীয় রাজনীতিতেও নতুন অঙ্ক কষা শুরু হয়েছে। পুরনো 2 দৈত্য ডিএমকে ও এআইডিএমকে এর পাশাপাশি অস্বস্তিতে পড়েছে আরেক চলচ্চিত্র উৎসারিত দল সীমান নেতৃত্বাধীন নাম তালিমার কাচ্চি বা এনটিকে। মজার ব্যাপার, সীমান ও বিজয় দুজনেই রামস্বামী পেরিয়ারের কথা বলছেন। পেরিয়ার দক্ষিণ ভারতের বর্ণবাদ বিরোধী সামাজিক বিদ্রোহের বড় নাম।
তাকে দক্ষিণের আম্বেদকর বলা হয়, চাইলে বাংলার যোগেন মণ্ডলের সঙ্গে তুলনাও টানা যায়। এই জায়গায় বিজয়ের রাজনীতিতে কিছু সামাজিক ন্যায়বোধের রেখা দেখা যায়, কিন্তু তার অবস্থান কেবল পুরনো দ্রাবিড় স্লোগানের পুনরাবৃত্তি নয়। তিনি নারী অধিকার, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা, অর্থনৈতিক সমতা এবং ধর্মনিরপেক্ষ সমাজনীতির কথা বলেছেন। তার বক্তব্যে এমন সুর আছে যা শুনলে ভারতের বাইরের প্রগতিশীল শহুরে রাজনীতির কথাও মনে পড়ে। তবে রাজনৈতিক দর্শন যতই সুন্দর হোক, তামিল ভোটার প্রথমে জিজ্ঞেস করবে, জিতবেন তো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে থালাপতি বেছে নিয়েছেন মাদুরাইকে। আগামী বছর তিনি এখান থেকেই বিধানসভা আসনে লড়বেন বলে জানিয়েছেন। মাদুরাই তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী, মন্দিরের শহর, রাজনৈতিক পরীক্ষাগারের নাম। এখানে প্রভাব বিস্তার করতে পারলে পুরো তামিলনাড়ুতে ঢেউ ওঠে। আবার এই শহর বহু উচ্চাভিলাষী রাজনীতিকের জন্য বধ্যভূমিও হয়েছে। মহাত্মা গান্ধী তার রাজনৈতিক জীবনে 5 বার এখানে এসেছিলেন। এই তথ্য মাদুরাইয়ের রাজনৈতিক গুরুত্ব বোঝাতে যথেষ্ট। বিজয়ের আর এক সুবিধা, এখানে তার বড় ভক্ত সমাজ আছে। কিন্তু মাদুরাই কেবল ভক্তদের শহর নয়। মাদুরাইয়ের আরেকটি দিক বিজয়ের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে মুরুগান মন্দিরকে ঘিরে দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। একই পাহাড়ে মুরুগান মন্দিরের পাশেই রয়েছে সিকন্দর দরগা। বহুদিন ধরে রজব মাসের ওরস উপলক্ষে এখানে মুরিদদের দেওয়া ছাগল জবাইয়ের রেওয়াজ ছিল। বিজেপির বাধায় সেটি এখন বন্ধ। উত্তেজনা আছে, কিন্তু পাশাপাশি মন্দির ও দরগার সহ অবস্থান আবার অন্য কথাও বলে, তামিল সমাজের বহু স্তরীয় ধর্মীয় বাস্তবতার কথা। এই জায়গাতেই আসে বড় প্রশ্ন, থালাপতি কি বিজেপির প্রক্সি? তামিল সমাজে এই অভিযোগ ভাসছে। অনেকে বলছেন দক্ষিণে পুরনো কৌশলে সুবিধা করতে না পেরে বিজেপি এবার বিজয়কে সামনে এনে কংগ্রেস বিরোধী ধারা শক্তিশালী করতে চাইছে। অভিযোগের পক্ষে খুব শক্ত প্রমাণ নেই, কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতোও নয়। কারণ বিজয় হঠাৎ রাজনীতিতে নামেননি। 2009 সাল থেকেই তিনি তার ভক্তদের নিয়ে রাজনৈতিক কাজে সক্রিয়। দল গঠনের আগে তার ছিল বিজয় ইয়াক্কাম নামে তরুণদের একটি কাফেলা। এখন সেই কাঠামোকেই সাজিয়ে টিভিকে বানিয়েছেন। থালাপতি নিজে বলছেন বিজেপি তার ভাবদর্শিক শত্রু, আর তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে বর্তমান ক্ষমতাসীন দল। এখানেই হিসাবটা মজার। তামিলনাড়ুতে বিজেপি বড় ভোট ফ্যাক্টর নয়। ডিএমকে কংগ্রেসের মিত্র, ফলে বিজয়ের আক্রমণ যদি মূলত ডিএমকের দিকে যায়, তার লাভ শেষ পর্যন্ত জাতীয় রাজনীতিতে বিজেপি ও এনডিএর ঝুলিতেও পড়তে পারে। বিজেপি এমন পরীক্ষা এর আগে বহুবার করেছে। আন্নামালাইকে সামনে আনা হয়েছে, অভিনেতা সিমানকে ঘিরে আসা ছিল, রজনীকান্তকে ঘিরে তো প্রায় মহাকাব্যই রচিত হয়েছিল। কিন্তু শেষমেশ ফল শূন্যের উপর আবেগের রং। রজনীকান্ত 2002 সাল থেকে রাজনৈতিক ভাগ্য পরীক্ষা করতে চেয়েছিলেন। যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণামও করেছেন। নিজের দলের প্রতীক হিসেবে প্রথমে নিয়েছিলেন পদ্ম, পরে গোখরা সাপ। দুটোই আরএসএস পরিবারের ধর্মীয় প্রতীকী জগতের অতি পরিচিত সামগ্রী। কিন্তু জনসমর্থনের শক্তি সঞ্চয় হয়নি। পরে অসুস্থতার কথা বলে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। অনেকের ধারণা দক্ষিণের মেগাস্টার হলেও তার পারিবারিক মারাঠি পরিচয় তামিল রাজনীতিতে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। এই ব্যর্থতার পটভূমিতে থালাপাতির উত্থানকে অনেকে বিজেপির আর এক ছদ্ম প্রকল্প বলছেন। তামিলনাড়ুর স্পিকার এম আপ্পাভুও প্রকাশ্যে সন্দেহ জানিয়েছেন। তবে বিজয়ের নিজেরও কিছু আলাদা শক্তি আছে। তিনি খ্রিস্টান। তামিল খ্রিস্টানদের বড় অংশ তার প্রতীককে পছন্দ করতে পারে। এই ভোট দীর্ঘদিন কংগ্রেস, ডিএমকে ও বামদের দিকে গেছে। সংখ্যায় তারা প্রায় 6 ভাগ। মুসলমান ভোটও প্রায় 6 ভাগ। বিজয়ের ধর্মনিরপেক্ষতার ভাষা তাদের জন্য স্বস্তির। ফলে তিনি এমন কিছু ভোট ব্যাংকের দিকে হাত বাড়িয়েছেন যেগুলো এতদিন প্রায় স্থায়ী ঠিকানায় ছিল। অবশ্য আরেক দল বিশ্লেষক বলছেন বিজয় ডিএমকে কংগ্রেসের ভোট কাটবেন না, বরং এআইডিএমকে বিজেপির ভোটই বেশি কাটবেন।
আর তৃতীয় মত বলছে কোনো বড় আঞ্চলিক বা জাতীয় জোট ছাড়া জোসেফ বিজয়ের পক্ষে সত্যিকারের থালাপতি হওয়া কঠিন। জনপ্রিয়তার সঙ্গে তার আরেকটি বড় শক্তি অর্থ। রাজনীতিতে আদর্শ বড় কথা, কিন্তু পোস্টার সাঁটাতে যে আঠা লাগে সেটাও বাজার থেকে কিনতে হয়। দক্ষিণ ভারতের তারকাদের মধ্যে অর্থবিত্তের নীরব প্রতিযোগিতা চলে। সেই যুদ্ধে বিজয়ের অবস্থান এখন ষষ্ঠ। 2021 সালের হিসাবেই তার সম্পদের পরিমাণ 450 কোটি রুপির বেশি ছিল বলে ধারণা করা হয়। কমল হাসানের চেয়ে বেশি, রজনীকান্তের চেয়ে সামান্য কম। 2023-24 সালে তিনি 80 কোটি রুপি কর দিয়ে করদাতা তারকাদের তালিকায় শীর্ষে ছিলেন। দ্য গ্রেটেস্ট অব অল টাইম ছবিটি তামিলনাড়ুতে প্রথম সপ্তাহেই 178 কোটি রুপি ব্যবসা করে। লিও থেকে তিনি 130 কোটি রুপি সম্মানী নিয়েছেন বলে খবর বেরিয়েছিল। আর জননায়ক ছবির জন্য 275 কোটি রুপি নিয়ে তিনি রেকর্ড গড়েছেন। সেটি ছিল তার 69তম সিনেমা। এই সম্পদের জোর নির্বাচনী ময়দানে ছোট কথা নয়। মাদুরাইয়ের স্বল্পবিত্ত বামপন্থী কর্মীদের পকেট আর থালাপাতির প্রচার যন্ত্রের মধ্যে যে ব্যবধান, তা শুধু আদর্শ দিয়ে ভরাট করা শক্ত। এই কারণেই এখন সবাই তাকে ডাকছে। কংগ্রেস তাকে নিজেদের পক্ষে টানতে চাইছে। তাদের যুক্তি, যদি বিজেপি সত্যিই তার ভাবদর্শিক শত্রু হয় তবে কংগ্রেসই তার স্বাভাবিক মিত্র। অন্যদিকে অমিত শাহ বলে রেখেছেন, বিজয় আগ্রহী হলে বিজেপিও জোটে প্রস্তুত। বিজয় অবশ্য এখনও কৌশলগতভাবে দূরত্ব বজায় রেখেছেন। এনডিএকেও সমালোচনা করছেন, বিজেপিকেও। আবার পুরোপুরি কারো শিবিরে ঢুকছেন না। রাজনীতিতে একে বলে দরজা খোলা রাখা। বাংলার গ্রাম্য ভাষায় বললে বিয়ের কথা চলছে, কনের বাড়ি এখনো ঠিক হয়নি। এখন প্রশ্ন হলো, থালাপতি বিজয় কি সত্যিই ভারতের দক্ষিণে নতুন রাজনৈতিক কমান্ডার হতে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত সম্পূর্ণ মেলেনি। তবে এটুকু স্পষ্ট, তিনি আর নিছক অভিনেতা নন। তিনি এখন এমন এক রাজনৈতিক চলক যাকে বাদ দিয়ে তামিলনাড়ুর ভবিষ্যৎ সমীকরণ লেখা যাচ্ছে না। দক্ষিণ ভারতের রাজনীতি বরাবরই নাটকপ্রিয়। সেখানে দর্শক যেমন আবেগী, তেমনি নির্মম। আজ যে নায়ককে ফুল দেয়, কাল তাকেই ভোটে হারিয়ে বাড়ি পাঠাতে কুণ্ঠা করে না। থালাপতি বিজয়ের সামনে তাই পথ একদিকে আলোকোজ্জ্বল, অন্যদিকে কাঁটায় ভরা। তিনি যদি সত্যিই তামিল রাজনীতির দ্বিদলীয় দেয়ালে ফাটল ধরাতে পারেন, তবে তিনি শুধু আরেকজন অভিনেতা থাকবেন না, তিনি ইতিহাসের নতুন অধ্যায়ের নাম হয়ে উঠবেন। আর যদি না পারেন, তবে দক্ষিণের মানুষ তাকে ভালোবেসে আরেকটি কথা বলবে, পর্দার কমান্ডার ছিলেন, ভোটে কেবল চরিত্রাভিনেতা।